আমরা আজকে এই একটা ভিডিওতে ফ্রিজের এ টু জেড কাজ শিখব। কম্প্রেসর, কন্ডেন্সার, চেম্বার এবং ওয়্যারিং সহ ফ্রিজের মধ্যে কি কি থাকে, কি কি কোথায় কিভাবে কানেকশন করতে হয় সবকিছু একটা ভিডিওতে। আর যারা ফ্রিজের কাজ শিখতে চান তারা চাইলে এই একটা ভিডিও দেখে ফ্রিজের বেসিক আইডিয়াটা নিতে পারেন এবং এ টু জেড কাজ আমরা আজকে এই ফ্রিজে দেখাবো, কোনো কাজই বাকি রাখবো না। আর আপনারা যারা এই ধরনের কাজ শিখতেছেন, যেমন যে কোনো ধরনের ফ্রিজ এসি বা যে কোনো ধরনের মোটর, থ্রি ফেজ, সাবমার্সিবল বা মাড ফার্ম, হাবিজাবি, ইজিবেকের মোটর কিংবা যে কোনো ধরনের ফ্যান, হাবিজাবি যত ধরনের ফ্যান ট্যান আছে কয়েলের বা কন্ট্রোলার, চার্জার, পাওয়ার টুলস বা হাউজে ব্যবহৃত ইলেকট্রনিক্সগুলি, ব্যাটারি বুটারি, মিক্সার গ্রাইন্ডার বা হিটার জাতীয় মাইক্রোওভেন টোভেন, স্টেবিলাইজার বা ডিজিটাল স্কেলের কোর্স সব কিছুই আলোচনা করেছি আমরা এই ইউটিউব চ্যানেলে। আর যারা এই কাজগুলো শিখতে চান তারা চাইলে সরাসরি এসে আমাদের কাছে এই কাজগুলো শিখতে পারেন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। সর্বপ্রথমে আমরা চেম্বারের মাপটি নিব। এখানে 13.5 ইঞ্চি আমরা নিব। নেওয়ার পরে এই পাইপটি হলো 145, এটাকে 145 বলা হয়। এই সাইজের পাইপটা নিয়ে আমরা ব্যান্ডিং দিয়ে বাঁকা করে 13 ইঞ্চি অর্থাৎ 13.5 ইঞ্চি করে এখানে মোট 13টি ইউ বানাবো। দেখুন 13.5 ইঞ্চি মাপ নিলাম, সবগুলো একই মাপের হবে। আশা করি এই ভিডিওটি দেখলে আপনি এই ফ্রিজের এ টু জেড কাজ সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন এবং কাজগুলো অনেকটাই শিখতে পারবেন। আর এই কাজগুলো কিন্তু ওস্তাদ ছাড়া শেখা যায় না। আপনাদের আশেপাশে যারা এই কাজগুলো করে তাদের কাছ থেকে এই কাজগুলো শিখলে সবচেয়ে ভালো হয়। আর যদি এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান না পান তাহলে আমাদের কাছে এসেও শিখতে পারেন। যাই হোক, এভাবে ব্যান্ডিং দিয়ে আমরা বাঁকা করে নিচ্ছি। দেখুন 13 ইঞ্চি 13.5 ইঞ্চি করে এই 145টাকে। এগুলো হলো আমার ছাত্র যারা কাজগুলো শিখতেছে, শেখার জন্য আসছে এবং তাদেরকে দিয়ে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করাই আর কি। যাই হোক, আপনি যদি এই কাজগুলো শিখতে চান চাইলে আমাদের কাছে এসে সরাসরি এই কাজগুলো শিখতে পারেন। দেখুন এতটুকু লম্বা হলো। এখন আমরা এটাকে বাঁকা করে দিব। বাঁকা করে চেম্বারের জন্য, অর্থাৎ চেম্বার বলে যেটাকে আর কি, উপরের অংশ ডিপের জন্য এটা আমরা বানিয়ে নিয়েছি মোট 13টি ইউ। হ্যাঁ, এখন আমরা একটু জ্বালাই টালাই করে দিব, আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে করতে হয়। দেখুন আমাদের ছাত্ররা এই কাজগুলো করতেছে আর আমি ভিডিও বানাচ্ছি আর কি। যাই হোক, এটা দেখুন মাটিতে রাখলাম আপনারা সবটুকু বোঝার জন্য আর কি। এখানে আমরা ক্যাপিলারি টিউব একবারে লাগিয়ে দিয়েছি। এখন আমরা ডিপে এটা লাগিয়ে দিব, ডিপের মধ্যে ঢুকিয়ে দেব। দেখুন এর আগে একটা ছিদ্র করে নিতে হবে এদিক দিয়ে, যাতে নর্মালি আমরা পাইপটা নিতে পারি। আর একটা ফ্রিজের ভিতরে কি কি থাকে না থাকে, কোথায় কি থাকে সবকিছুই আমরা একটা ভিডিও দেখিয়েছি। ভিডিওর মধ্যে একটা ফ্রিজ ভেঙে দেখিয়েছি। যারা ফ্রিজের ভিতরে কি থাকে জানতে চান আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই ফ্রিজের ইয়ের মধ্যে প্লে লিস্টের মধ্যে আছে আমাদের চ্যানেলে। দেখুন এখানে আমরা মোট 13টি ইউ দিয়েছি এবং উপর থেকে এখান থেকে আমরা সিকন একটি পাইপ দিছি 14 সাথে, যাতে আওয়াজ না হয়। এখানে গ্যাস চলার সময় কিন্তু আওয়াজ হয় এবং ক্যাপিলারি টিউবটা নিচে দিয়ে এনে এই নর্মালি এনেছি। আর ক্যাপিলারি টিউবটা সবসময় উপরে জোড়া দিবেন, কখনো নিচে দিবেন না। উপরে দিলে কিন্তু পরিপূর্ণ বরফ হবে এবং ডিস্টার্ব হবে না। আর নিচে দিলে এটার সমস্যাটা হবে, বেশি বেশি আইস জমে যাবে নিচে। যাই হোক, এখানে আমরা এই শীটটা লাগিয়ে দিব যাতে মাংস বা কিছু রাখলে টান দিলে পাইপটা ছিঁড়ে না যায়, এজন্য একটা সিট লাগিয়ে দিব। এটা হলো অ্যালুমিনিয়ামের সিট। দেখুন এই কানেকশনটা এমনই হলো এবং এই নিচে আমরা 3টা ইউ দিয়েছি। এটা 11 সিফটি ফ্রিজের জন্য 4টা দিলাম নিচে ইউ। এবং এই উপরের দিকে সবসময় ক্যাপিলারি টিউবটা জোড়া দিবেন, দিলে কি হবে উপরে বেশি আইস জমবে, নিচে একটু কম জমবে। জমলে এটা ভালো হবে। নিচে বেশি আইস জমে গেলে মাছ মাংস এটা কিন্তু পুরা জাম হয়ে যাবে। যাই হোক, এখানে আমরা পিছনের দিক দিয়ে মোট 2টা লাইন পেলাম। দেখুন এই ক্যাপিলারি টিউবের লাইন আর হলো এখানে আছে এই সাকশনের লাইন বলা হয় যেটাকে, সাকশনের লাইন পেলাম। এখন আমরা এই সিটটা লাগিয়ে দিব এখানে জায়গা মতো। এটা আমরা আগে লাগিয়ে বাইস করে রেখেছি আর কি। দেখুন এটা লাগানোর পর আমরা স্ক্রু লাগিয়ে দিব। এখানে সবচেয়ে ভালো 3-4 এসএস এর স্ক্রু যদি লাগান এটাই সবচেয়ে ভালো। আর এসএস এর স্ক্রু না পেলে লোহার স্ক্রু লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। ধরে খারাপ দেখা যাবে আর কি কিছুদিন পর। যাই হোক, এখানে আমাদের স্ক্রুপগুলো লাগানো শেষ এবং এই যে পাশের
কম্প্রেসরটি আমরা লাগিয়ে দিলাম 1.5 মিলি 3-4 পাত দিলাম আর কি। এই পাতগুলো লাগানোর কারণ হলো বাইরের অংশটা একটু দুর্বল হয়ে গেছে, আমরা জ্বালাই করে দিচ্ছি। এবং দুষ্টুমি করে দুটো চাকাও লাগিয়ে দিব আমরা। চাকা লাগানোর উদ্দেশ্য হলো এটা নাড়াচাড়া করতে হয় ফ্রিজটাকে বেশি, এই জন্য আমরা চাকা লাগিয়ে দিব। এবং আগে স্ক্রুগুলো লাগিয়ে ফ্রিজের বডির সাথে টাইট করে নেই পাতরা, কারণ সিটের সাথে জ্বালাই করা একটু কঠিন। এখানে যে চাকাটি লাগাচ্ছি এটা একেবারে ছোট সাইজের চাকা, এগুলো হার্ডওয়্যার দোকানে 40 টাকা 50 টাকার দামে কিনতে পাবেন। আমি 2টা কিনছি 80 টাকা দিয়ে কুমিল্লা থেকে। যাই হোক, চাকা লাগানো শেষ, এখন আমরা একটু নিচে নামিয়ে দেখবো চাকাগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা। দেখুন আমাদের চাকাটি ভালোভাবে কাজ করতেছে, একেবারে সুন্দরভাবে। এখন আমরা কম্প্রেসরটি লাগাবো, এটা 11 শিফটের জন্য 100 ওয়াটের কম্প্রেসর লাগালে সবচেয়ে ভালো হয়। এখানে আমরা কিউডি কোম্পানির 80 ওয়াটের কম্প্রেসরটি লাগালাম, কারণ কম্প্রেসর 80 ওয়াটেরটাই 100% কোনো সমস্যা হবে না, এটাতে কোনো সন্দেহ নাই। এটা 100% সার্ভিস ভালো দিবে, কিন্তু 100 ওয়াটের লাগালে ভালো হতো, কিন্তু 80 ওয়াটে কিন্তু ব্যাকআপ ভালোই চলবে ইনশাল্লাহ, এটার জন্য কোনো সমস্যা হবে না, ভয় পাওয়ার দরকার নাই। এখন আমরা যেহেতু কন্ডেন্সারটা লোহার পাইপ, এই জন্য আমরা তামার পাইপ আগে জ্বালাই করে নেব, যাতে আমাদের এই ফিল্টারে বা অন্যান্য জ্বালাইগুলো দিতে কষ্ট না হয়। এবং এই সাকশানে দিব এই পাইপটা, এই দিক দিয়ে হাওয়াগুলো টেনে কম্প্রেসার ভিতরে নিবে। আর উপরে যে এখানে মোট 3টা থাকে, 3টার মধ্যে উপরে যে সিকনটা থাকে এটা হলো ডিসচার্জ, মানে যেটা দিয়ে হাওয়াটা বের হবে, গ্যাসটা বের হয়ে উপরে এইভাবে ঘুরবে, ঘুরে আবার এখানে নেমে আসবে আর কি। যাই হোক, এখানে আমরা ক্যাপিলারি দিব, দিয়ে সবগুলো জ্বালাই করে দেব। আপনাদেরকে যদি এটা ডায়াগ্রামে আমরা একটু এঁকে দেখাই, দেখুন এটা হলো ডিসচার্জ, মানে কম্প্রেসর থেকে হাওয়া বের হয়ে কন্ডেন্সারে আসলো, এখানে গ্যাস গরম হবে আর এদিকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। এবং এটা হলো ফিল্টার, ফিল্টার দিয়ে ফিল্টারের পর ক্যাপিলারি টিউবের পর চেম্বার। এই চেম্বারে জিনিসটা আসবে এবং নর্মালের মধ্যে আসবে, ডিপ থেকে আবার ঘুরে ফিরে আবার কম্প্রেসারের ভিতরে আসবে। আমরা যদি আরেকটু সহজভাবে দেখাই জিনিসটা, দেখুন এখানে সবচেয়ে সহজ পদ্ধতি হলো ডিসচার্জ দিয়ে কম্প্রেসার থেকে গ্যাসটা বের হয়ে কন্ডেন্সারে আসবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এখানে এই ফিল্টারে আসবে, ফিল্টার থেকে ক্যাপিলারি টিউবে আসবে যাতে লিকুইড হয়ে যায়। গ্যাসটা লিকুইড হওয়ার পর যখন এখানে চেম্বারে বাষ্প হয়ে যাবে তখন এটা ঠান্ডা হওয়া শুরু হবে এটা। আর এখানে মোট আমরা 3টি ইউ দিয়েছি নর্মালি, আর উপরে 13টি ইউ দিয়েছি। আবার ঘুরে ফিরে এই সাকশন দিয়ে অর্থাৎ আর ভিতরে আসলো। এখন আমরা এই যে কানেকশনগুলো চার্জিং বলা হয়, যেটা দিয়ে গ্যাস দেওয়া হয়, এখানে আমরা জ্বালাই করে দিলাম, জ্বালাই করে দেবে জিনিসগুলো। দেখুন এটা ডিসচার্জ দিয়ে বের হয়ে এখানে আসবে, আসার পর উপর দিয়ে ঘুরে ফিরে আবার নিচে আসবে। নিচে আসার পর এখানে ফিল্টার থেকে ক্যাপিলারি টিউব থেকে সোজা আবার উপরে চেম্বারে। আর এটা হলো চার্জিং। দেখুন এই ডিসচার্জ ছাড়া দুটোটাই কিন্তু সেম চার্জিং, আপনি চার্জিং যেটাকে বানাতে চান পারবেন এবং সাকশানও বানাতে পারবেন, একই জিনিস, মানে ডিসচার্জ ছাড়া বাকি দুইটা একই, এটা যেটাই কানেকশন দেন কোনো সমস্যা নাই। দেখুন আমাদের জ্বালাই করাগুলো শেষ, এটা আমরা ব্লিচিংয়ে জ্বালাই করেছি, আর কন্ডেন্সারের সাথে যে সর্বপ্রথম জ্বালাইটা করছিলাম এটা পিতলের। দেখুন এই ডিসচার্জ, এটা হলো ডিসচার্জের লাইন, এটা ছাড়া বাকি দুই কানেকশনগুলো যেটা আছে এইটা, এটা আপনি চার্জিংও বানাতে পারেন সাকশানও বানাতে পারেন, কোনো সমস্যা নাই। এই পাইপটা যদি আপনি বাম দিকে দেন তাও সমস্যা নাই। আর এটা হলো ডিসচার্জ, এটা চেঞ্জ করা যাবে না, এইটা আপনি ডানেরটা দিলে হবে বামেরটা দিয়ে, একই কথা, দুইটা একই। যাই হোক, এখন আমরা ফিল্টারিং করে একটা 1000 দিয়ে দিচ্ছি চেম্বারের ভিতরে, ক্যাপিলারি টিউবের ভিতরে দিয়ে দেওয়ার পর 5 মিনিট অপেক্ষা করবেন। করার পর যখন হাওয়া যাওয়া বন্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে এটা জ্বালাই করে নেবেন, 2টা পাইপ দিয়ে ভ্যাকুয়াম করার জন্য আর কি। দেখুন এখন আমরা ভ্যাকুয়াম করে নিচ্ছি, ভ্যাকুয়াম করে আমরা লো প্রেশার মিটার দিয়ে দেখব যেটা লো প্রেশার কত ভ্যাকুয়াম হয়েছে। দেখুন এটা ভ্যাকুয়াম শেষ আমাদের, এখন আমরা দেখলাম যে -25 মতো আছে। -30 হলে সবচেয়ে ভালো হয়, 25 চলবে, কোনো সমস্যা নাই। আমরা গ্যাস মেপে দিব, এখানে 759 গ্রাম আছে, আমরা গ্যাস মেপে এখানে 40 গ্রামের গ্যাস দেবো। 11 শিফটি ফ্রিজের জন্য 40 গ্রাম গ্যাস একেবারে যথেষ্ট এবং পারফেক্ট। এর সাথে বেশি দিলেও কিন্তু ঝামেলা, কম দিলেও পরিপূর্ণ ঠান্ডা না আসতে পারে।
এখানে আমরা গ্যাস দিব। গ্যাসটা এটা হলো 600 গ্রাম গ্যাস। দেখুন এখানে আমরা 1 পাইপ গ্যাস দিয়েছি, 2 পাইপ দিয়েছি, এতটুকু আসছে। মোট 4 পাইপ গ্যাস দেওয়াতে আমাদের মোট 40 গ্রাম গ্যাস ঢুকে যাবে। হ্যাঁ, 4 পাইপ গ্যাস দিব এভাবে। এখন এটা সারবো আমরা 4 পাইপ দেওয়াতে 40 থেকে 35 গ্রাম গ্যাস দেওয়াতে কিন্তু এটা হয়ে গেছে। আর এটাতে কিন্তু লেখা আছে 49 গ্রাম বা 46 গ্রাম এরকম। যেহেতু আমরা স্যাম্পল লাগিয়েছি নতুন, সেক্ষেত্রে একটু বেশি দিলাম, অর্থাৎ 40 গ্রাম দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমাদের এম্পিয়ার দেখাচ্ছে 0.59 এবং এখানে দেখুন সাকশন দিয়ে পাইপটা পানি কামাচ্ছে, অর্থাৎ এখানে বরাবর আসবে ভাব, তাহলে এটাতে বোঝা যাবে যে পরিপূর্ণ গ্যাস হয়ে গেছে আমাদের। এখন যদি আমরা ভিতরের অংশটা দেখি যে কেমন গ্যাস হলো, দেখুন গ্যাসটা ভালোভাবে হয়েছে, এই জন্য ভালোভাবে ঠান্ডা আসতেছে, এখানে কোনো ঝামেলা নাই। আর এই ফ্রিজ এসির কাজগুলো কিন্তু অনেক সহজ। যারা এই কাজগুলো শিখতে চান না, যারা অবসর আছেন, বাড়িতে ঘোরাফেরা না করে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা না দিয়ে যারা ফ্রিজ এসির কাজ করে তার সাথে ঘোরাফেরা করতে পারেন, অর্থাৎ একটা কাজ শিখে হয়ে যাবে। আর এই কাজগুলো কিন্তু মিডল ইস্টে অর্থাৎ সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন এগুলো দেশের মধ্যে কিন্তু ভালো মানে চাহিদা এই কাজগুলোর। কারণ এসির কাজ, ফ্রিজের কাজ এগুলো কিন্তু ওই কান্ট্রিগুলো কিন্তু সবচেয়ে গরমের দেশ, এখানে সবসময় কিন্তু এসি চালাতে হয়। এবং এই কাজগুলো শিখলে আপনি ভালো মানের একটা স্যালারি পাবেন আর 10 জন থেকে এগিয়ে থাকবেন। যাই হোক, এখানে আমাদের বিষয়টা যদি দেখি, এখানে বরফ একটু চলার পর আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পর দেখলাম, দেখুন এখানে প্রচুর পরিমাণে আইস জমছে। এই দেখুন ভালো মানের আইস জমছে, দেখুন এখানে ভালো মানের আইস জমছে। আমাদের ঠান্ডাটা একেবারে পারফেক্ট, দেখুন এখানেও জমে গেছে। অর্থাৎ আমরা 40 গ্রাম গ্যাস দিয়েছি 600 নম্বরের। এখানে দেখুন কম্প্রেসরের থার্মোস্ট্যাটের বেলুসটা এখানে লাগালাম। এখানে যখন বরফ আসবে এবং এই স্ক্রুবের জায়গায় বরফ জমে যাবে, তখনই কিন্তু কম্প্রেসরটা বন্ধ হয়ে যাবে আর চলবে না। আবার যখন এই বরফটা গলে যাবে তখন আবার চালু হয়ে যাবে। থার্মোস্ট্যাটের কাজ হলো এটা। দেখুন এই ফ্রিজের এই কম্প্রেসরের আমরা একটা ওয়ারিং দেখালাম। এটা হলো কম্প্রেসর, এটা হলো লাইট, এটা সুইচ, এটা হলো থার্মোস্ট্যাট। এখান দিয়ে লাইনটা নিউট্রালটা গিয়ে কম্প্রেসর লাগছে এবং এই নিউট্রালটা থেকে এখান থেকে লাইটের মধ্যেও নিউট্রালটা চলে গেছে। হ্যাঁ, সবচেয়ে সহজ পদ্ধতি। আর ওখান থেকে ফেজটা গেল, ফেজ গিয়ে থার্মোস্ট্যাটের কমনে এবং এইচ থেকে যাবে কম্প্রেসরের মধ্যে এবং এল থেকে যাবে লাইটের মধ্যে, অর্থাৎ সুইচের মধ্যে, ডোর সুইচ, তারপরে লাইটের মধ্যে। এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি এবং সবচেয়ে সহজ ওয়ারিং। এখানে থার্মোস্ট্যাটের মধ্যে মাঝে মধ্যে ঝামেলা হয়। আর আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আছে থার্মোস্ট্যাট কীভাবে চেক করবেন। এই কানেকশানে যদি ফ্রিজটি ভালোভাবে না চলে, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ 80% ক্ষেত্রে। যদি না হয় তাহলে আমরা একটা ভিডিও বানিয়ে রেখেছি কম্প্রেসরের কোন কানেকশানটা, অর্থাৎ থার্মোস্ট্যাটের কোথায় দিবেন, কোন কানেকশান কীভাবে চেক করবেন ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ থার্মোস্ট্যাটটা ঠিক আছে কিনা, বা 3 পিন, 2 পিন, 4 পিনের কম্প্রেসরের থার্মোস্ট্যাট হলে, ফ্রিজের থার্মোস্ট্যাট হলে কীভাবে চেক করবেন, ওই ভিডিওতে দেখে নেবেন। আশা করি এইভাবে দিলে হয়ে যাবে। যাই হোক, এখানে দেখুন এই ব্রাউন কালার যে তারটা, এটা মেন লাইন থেকে আসছে এবং সাদা কালারের যে তারটা, এটা কেবলটা দিয়ে কম্প্রেসর লাইন গেছে। যখন পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এই থার্মোস্ট্যাটটাকে, অর্থাৎ লাল লাইনটাকে কাট করে দিবে সাদা লাইন থেকে। এখানে দেখুন এই নীল তারটা কমন হয়ে ভিতরে গেছে লাইটের জন্য, আর কোনো কাজ নাই, এটা লাইটের জন্য ভিতরে গেছে এবং সাদা তারটা দিয়ে, এই লালটা দিয়ে, অর্থাৎ মানে ব্রাউন কালার দিয়ে ভিতরে ঢুকছে এবং সাদাটা দিয়ে বাইর হয়ে কম্প্রেসরের ওভারলোডের মধ্যে আসছে। এই ওয়ারিংটা এতটুকুই একেবারে সহজ ওয়ারিং। হ্যাঁ, আর আপনার নন ফ্রস্টের জন্য আমি আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, ওইগুলো দেখে নেবেন। এটা একেবারে সোজা ওয়ারিং। আর আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান, মন থেকে শিখতে চান, তারা অবশ্যই বাড়ির আশেপাশে যারা এই কাজগুলো করে তাদের কাছ থেকে শিখবেন এবং তাদেরকে না ফেলে আমাদের কাছে এসে শিখতে পারেন, অথবা অন্যান্য ট্রেনিং সেন্টারেও শিখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।